নমস্কার বন্ধুরা, আমি সুশোভন এবং আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। আজকের এই এপিসোডটা ভারতের প্রত্যেক নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজ আমরা কথা বলবো একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রকে নিয়ে, একটা হামলাকে নিয়ে, যা শুধু আমাদের দেশের মাটিকে রক্তাক্ত করেনি, বরং ভারতের অখণ্ডতা এবং সার্বভৌমত্বের উপর সরাসরি প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। গোটা বিশ্বকে চমকে দিয়ে ভারতের 7 সিস্টার্সে আমাদের উত্তর পূর্বাঞ্চলে ভারতীয় সেনাবাহিনীর উপর এক কাপুরুষোচিত হামলা করা হয়েছে। আর এই হামলার টাইমিং এবং লোকেশন দুটোই এমন কিছু দিকে ইঙ্গিত করছে যা শুনলে আপনার পায়ের তলার মাটি সরে যাবে। এটা কি শুধুই একটা বিচ্ছিন্নতাবাদী হামলা, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক গভীর আন্তর্জাতিক জিওপলিটিক্যাল কনস্পিরেসি? কারা আমাদের বীর জওয়ানদের রক্ত ঝরালো, আর কেনই বা ভারতের ন্যাশনাল মিডিয়া এই ভয়ঙ্কর ঘটনা নিয়ে কার্যত নীরব? আজ এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা খুঁজব, তথ্যের গভীরে গিয়ে, যুক্তির ধারালো অস্ত্রে প্রত্যেকটা সম্ভাবনাকে বিশ্লেষণ করে। তাই আমি অনুরোধ করব, আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এটা শুধু একটা খবর নয়, এটা ভারতের অস্তিত্বের লড়াইয়ের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। গত 20 তারিখটা হয়তো ভারতের ইতিহাসে একটা কালো দিন হিসেবে লেখা থাকবে। ভারতের উত্তর পূর্বে নাগাল্যান্ড এবং মণিপুরের সংযোগস্থলে ন্যাশনাল হাইওয়ে 2 এর ওপর ভারতীয় সেনার একটি কনভয়ের উপর অতর্কিত হামলা চালায় অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা। প্রাথমিক খবর অনুযায়ী আমাদের 2জন জওয়ান শহীদ হয়েছেন এবং বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন। এই ঘটনাটি ঘটেছে মণিপুরের রাজধানী ইম্ফল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে। এখন আপনারা হয়তো ভাবছেন, উত্তর পূর্বে এই ধরনের হামলা তো নতুন কিছু নয়। কিন্তু বন্ধুরা, এখানেই আপনারা ভুল করছেন। এই হামলাটা আর 5টা সাধারণ হামলার মতো নয়। এর পেছনে যে অনেক বড় ষড়যন্ত্রের জাল বোনা হয়েছে তা বোঝার জন্য আমাদের একটু গভীরে যেতে হবে। ঠিক কিছুদিন আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুর সফর করে ফিরেছেন। তিনি নিজে দাঁড়িয়ে থেকে এই ন্যাশনাল হাইওয়ে 2কে পুনরায় চালু করেছিলেন, যা দীর্ঘদিন ধরে কুকি এবং বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর অবরোধের কারণে বন্ধ ছিল। প্রধানমন্ত্রী সফরের ঠিক পরেই যেই রাস্তাটাকে শান্তির প্রতীক হিসেবে খুলে দেওয়া হলো, সেই রাস্তাতেই ভারতীয় সেনার রক্ত ঝরানো হলো। এটা কি নিছকই কাকতালীয়, নাকি এটা ভারত সরকারকে, ভারতের 140 কোটি জনতাকে সরাসরি একটা বার্তা দেওয়ার চেষ্টা? বার্তাটা খুব স্পষ্ট: তোমরা যতই শান্তির চেষ্টা করো, আমরা এই অঞ্চলকে অশান্ত করে রাখব। কিন্তু এই আমরাটা কারা? এই প্রশ্নের উত্তর খোঁজার যাত্রাই আজকের এই রিপোর্টের মূল উদ্দেশ্য। আসুন প্রথমে আমরা ঘটনাস্থল বা গ্রাউন্ড জিরোর পরিস্থিতিটা একটু বুঝে নিই। এই হামলাটি হয়েছে ন্যাশনাল হাইওয়ে 2 এর উপর, যা শুধুমাত্র নাগাল্যান্ডের রাজধানী কোহিমা এবং মণিপুরের রাজধানী ইম্ফলকে যুক্ত করে না, এটি সমগ্র উত্তর পূর্ব ভারতের অন্যতম প্রধান লাইফলাইন। অর্থনৈতিক এবং সামরিক অর্থাৎ স্ট্র্যাটেজিক দিক থেকে এই হাইওয়ের গুরুত্ব অপরিসীম। আসাম রাইফেলসের একটি ট্রাক, যাতে প্রায় 33 জন জওয়ান ছিলেন, ইম্ফল এয়ারপোর্ট থেকে কিছুটা দূরে থাকাকালীন 4 থেকে 5 জন বন্দুকধারী তাদের গাড়ি ঘিরে ফেলে এবং নির্বিচারে গুলি চালাতে থাকে। এই হামলাটা কোনো দুর্গম পাহাড়ি অঞ্চলে হয়নি, যেখানে লুকিয়ে থাকাটা সহজ। এই হামলাটা হয়েছে একটা চালু ভারতীয় সড়কের উপর, দিনের আলোয়, যা থেকে পরিষ্কার বোঝা যায় হামলাকারীদের স্পর্ধা কতটা বেড়ে গেছে। তারা শুধু হামলা করতে আসেনি, তারা ভয় তৈরি করতে এসেছে। তারা দেখাতে এসেছে যে তারা ভারতের সিস্টেমকে, ভারতের নিরাপত্তা বাহিনীকে সরাসরি চ্যালেঞ্জ করতে পারে। আর সব থেকে চিন্তার বিষয় হলো, এই এলাকাটা অর্থাৎ বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট এতদিন পর্যন্ত তুলনামূলকভাবে শান্ত ছিল। মণিপুরের বেশিরভাগ হিংসাত্মক ঘটনা ঘটেছে পাহাড়ি অঞ্চলে, কিন্তু সমতলে ন্যাশনাল হাইওয়ের উপর এই ধরনের হামলা একটা নতুন এবং ভয়ঙ্কর দিকের সূচনা করছে। এটি প্রমাণ করে যে শক্তি এই হামলার পেছনে আছে, তারা তাদের কাজের পরিধি বাড়াচ্ছে এবং অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে উঠেছে। যে কোনো সাধারণ মানুষ বা মিডিয়া প্রথমে কাদের সন্দেহ করবে? স্বাভাবিকভাবেই মণিপুরের সক্রিয় বিদ্রোহী গ্রুপ যেমন কুকি বা মেইতেইদের দিকে আঙুল উঠবে। গত 1 বছর ধরে আমরা মণিপুরের জাতিগত সংঘাতের খবর শুনে আসছি, কিন্তু বন্ধুরা, এখানেই গল্পের আসল টুইস্ট লুকিয়ে আছে।
এই হামলা কুকি বা ওই অঞ্চলের পরিচিত কোনো বিদ্রোহী গোষ্ঠী করেনি। আমি এত নিশ্চিতভাবে কিভাবে বলছি? কারণ হামলা হওয়ার ঠিক কয়েকদিন আগে 4 সেপ্টেম্বর 2025 দিল্লিতে এক ঐতিহাসিক ঘটনা ঘটেছিল, যা আমাদের দেশের বেশিরভাগ মিডিয়া হয়তো আপনাদের জানায়নি। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের উদ্যোগে একটি ত্রিপাক্ষিক শান্তি বৈঠক আলোচনা করা হয়েছিল। এই মিটিংয়ে একদিকে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা, মণিপুর সরকারের প্রতিনিধিরা, আর অন্যদিকে ছিল মণিপুরের সবথেকে প্রভাবশালী দুটি বিদ্রোহী গোষ্ঠী, কুকি ন্যাশনাল অর্গানাইজেশন এবং ইউনাইটেড পিপলস ফ্রন্ট। এই সংগঠনগুলো এতদিন ভারত সরকারের বিরুদ্ধে লড়াই করছিল। তারাই আলোচনার টেবিলে বসেছিল, আর সেই মিটিংয়ে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যা মণিপুরে এক নতুন শান্তি অধ্যায়ের সূচনা করতে চলেছিল। আর সেই শান্তি প্রক্রিয়াকে নষ্ট করার জন্যই এই হামলা করা হয়েছে। অর্থাৎ যারা শান্তি চায় না তারাই এই হামলার পেছনে রয়েছে। আসুন আমরা এক এক করে জেনে নিই 4 সেপ্টেম্বরের সেই ঐতিহাসিক মিটিংয়ে ঠিক কী কী সিদ্ধান্ত হয়েছিল। এই পয়েন্টগুলো মন দিয়ে শুনুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আসল ষড়যন্ত্রকারী কারা। প্রথমত, এই যে ন্যাশনাল হাইওয়ে 2 এর উপর হামলাটা হলো, সেই হাইওয়ে পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব কুকি সংগঠনগুলো নিজেরাই দিয়েছিল। তারা বুঝতে পেরেছিল যে রাস্তা বন্ধ করে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে, তাই তারা সরকারের সঙ্গে সহযোগিতা করে এই রাস্তা খুলে দিতে রাজি হয়। এখন আপনারাই বলুন, যে সংগঠন নিজেরা রাস্তা খোলার জন্য রাজি হলো, তারাই কেন সেই রাস্তায় সেনার উপর হামলা করে পরিস্থিতি আবার উত্তপ্ত করতে চাইবে? দ্বিতীয়ত, এই মিটিংয়ে সাসপেনশন অফ অপারেশন এর উপর জোর দেওয়া হয়। অর্থাৎ সরকার এবং বিদ্রোহী গ্রুপ উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে সামরিক অভিযান আপাতত বন্ধ রাখবে বলে একমত হয়। কারণ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খোঁজার চেষ্টা চলছিল। যারা সিজফায়ার বা যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, তারা কেন হঠাৎ করে এত বড় একটা হামলা চালাবে? তৃতীয়ত, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, বিদ্রোহী সংগঠনগুলো তাদের ক্যাম্পগুলোকে অন্যত্র সরিয়ে নিতে অর্থাৎ রিলোকেট করতে রাজি হয়েছিল। এমনকি তারা এটাও প্রস্তাব দেয় যে তারা তাদের অস্ত্রশস্ত্র ভারতীয় সুরক্ষা বাহিনী যেমন সিআরপিএফের কাছে জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করতে প্রস্তুত। ভাবুন একবার, যে যোদ্ধারা অস্ত্র সমর্পণ করতে রাজি হচ্ছে, তারা কেন নতুন করে ভারতীয় সেনাকে আক্রমণ করবে? এটা সম্পূর্ণ অযৌক্তিক। চতুর্থত, এবং এটাই সবথেকে বিস্ফোরক তত্ত্ব, ওই মিটিংয়ে কুকি সংগঠনগুলো স্বীকার করে নেয় যে তাদের সংগঠনের মধ্যে থেকে অনেকে বিদেশি নাগরিক এবং ফরেন ন্যাশনালস ঢুকে পড়েছে, এবং তারা ভারতের সরকারকে এই বিদেশি অনুপ্রবেশকারীদের শনাক্ত করার প্রক্রিয়ায় সম্পূর্ণ সাহায্য করবে বলেও প্রতিশ্রুতি দেয়। গত 1 বছর ধরে আমরা বলে আসছি যে মণিপুরের বিদ্রোহে বিদেশি অস্ত্র, বিদেশি টাকা এবং বিদেশি মদত কাজ করছে। যখন ভেতরের লোকেরাই সেই বিদেশিদের ধরিয়ে দিতে রাজি হয়ে গেল, তখন কাদের স্বার্থে সবথেকে বড় আঘাত লাগলো? এই বিদেশি শক্তি এবং এদের এজেন্টদের। এই 4টি পয়েন্ট থেকে একটা জিনিস জলের মতো পরিষ্কার হয়ে যায়, মণিপুরের স্থানীয় বিদ্রোহী গোষ্ঠীগুলো শান্তির পথে ফিরতে চাইছিল। তারা বুঝতে পারছিল যে বিদেশি শক্তির হাতের পুতুল হয়ে তারা নিজেদের এবং নিজেদের রাজ্যেরই ক্ষতি করছে। আর যখনই তারা ভারত সরকারের সাথে হাত মিলিয়ে এই বিদেশি ষড়যন্ত্রের জালটাকে ছিঁড়ে ফেলার চেষ্টা করলো, ঠিক তখনই এই হামলাটা করা হলো। এই হামলা ভারতীয় সেনার উপর যতটা না, তার থেকেও বড় হামলা মণিপুরের শান্তি প্রক্রিয়ার উপর। যখন ঘরের শত্রুরা বন্ধু হতে চাইছে, তখন প্রশ্ন ওঠে, এই আগুনটা বাইরে থেকে লাগালো কে? কারা চায় না যে ভারতের উত্তর পূর্বে শান্তি ফিরে আসুক? আসুন এবার আমরা আন্তর্জাতিক ষড়যন্ত্রের সেই অন্ধকার দুনিয়ায় প্রবেশ করি। প্লেয়ার নাম্বার 1, পাকিস্তান। ঠিক 1 মাস আগে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির আমেরিকা সফরে গিয়ে এক সাক্ষাৎকারে খোলাখুলি হুমকি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ভারত যদি পশ্চিম সীমান্তে কোনো পদক্ষেপ নেওয়ার কথা ভাবে, তাহলে আমরা ভারতের পূর্ব দিক থেকে হামলা চালাবো। পূর্ব দিক মানে বাংলাদেশ এবং মায়ানমার সীমান্ত। আর আজকের এই হামলাটা ঠিক কোথায় হয়েছে? ভারত মায়ানমার সীমান্তের খুব কাছে। তাহলে কি এটা পাকিস্তানের আইএসআই দ্বারা পরিচালিত কোনো স্লিপার সেলের কাজ? তারা কি স্থানীয় কোনো ছোট গ্রুপকে ব্যবহার করে এই হামলা চালিয়েছে? সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। প্লেয়ার নাম্বার 2, বাংলাদেশ। বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের সরকার ক্ষমতায় আসার পর থেকেই 7 সিস্টার্সকে নিয়ে বারংবার উস্কানিমূলক মন্তব্য করেছে।
সরাসরি বলা হয়েছে যে তারা সেভেন সিস্টার্সকে ভারত থেকে বিচ্ছিন্ন করতে চায়। উলফা ওয়ানের মতো সংগঠনকে নতুন করে মদত দেওয়া হচ্ছে, ফান্ডিং করা হচ্ছে। মায়ানমার থেকে রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ব্যবহার করে এই অঞ্চলে ডেমোগ্রাফিক পরিবর্তন ঘটানোর একটা ভয়ঙ্কর খেলা চলছে। এই হামলার মাধ্যমে কি ভারতকে অস্থির করার নতুন অধ্যায় শুরু হলো? প্লেয়ার নাম্বার 3, চীন। চীন বরাবরই ভারতের উত্তর পূর্বকে অশান্ত রাখতে চায়। মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে অস্ত্র এবং টাকা দিয়ে সাহায্য করার অভিযোগ চীনের বিরুদ্ধে নতুন নয়। ভারতের অ্যাক্ট ইস্ট পলিসি এবং উত্তর পূর্বে পরিকাঠামোর উন্নয়ন চীনের স্ট্রিং অফ পার্লস নীতির বিরুদ্ধে একটা বড় চ্যালেঞ্জ। তাই ভারতকে ব্যস্ত রাখতে, ভারতের বিকাশকে থামাতে এই ধরনের একটা হামলা করানো চীনের পক্ষে খুব স্বাভাবিক একটা চাল। প্লেয়ার নাম্বার 4, দ্য ওয়েস্টার্ন ডিপ স্টেট। এই তত্ত্বটা অনেকের কাছে আশ্চর্যজনক মনে হতে পারে, কিন্তু এর পেছনেও গভীর যুক্তি আছে। বহু বছর ধরেই কিছু পশ্চিমা শক্তির একটা লং টার্ম জিওপলিটিক্যাল লক্ষ্য হলো মায়ানমার, বাংলাদেশ এবং ভারতের উত্তর পূর্বের একটা অংশকে নিয়ে একটি স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র তৈরি করা। এই অঞ্চলের প্রাকৃতিক সম্পদ এবং স্ট্র্যাটেজিক অবস্থানের উপর নিয়ন্ত্রণ পাওয়াই তাদের মূল উদ্দেশ্য। মণিপুরের সংঘাতেও বাইরে থেকে খ্রিস্টান মিশনারিদের মাধ্যমে ফান্ডিং এবং মদত দেওয়ার অভিযোগ উঠেছে। যখন ভারত সরকার স্থানীয় গোষ্ঠীগুলোর সাথে কথা বলে সমস্যা মিটিয়ে ফেলার দিকে এগোচ্ছিল, তখন কি এই ডিপ স্টেট ভয় পেয়ে গেল যে তাদের বহু বছরের পরিকল্পনা ব্যর্থ হতে চলেছে? আর সেই কারণেই কি তারা শান্তি প্রক্রিয়াকে লায়নচ্যুত করতে এই হামলা করালো? এই চারটি শক্তি চায় না যে ভারত শান্তিতে থাকুক। তারা চায় ভারত নিজের অভ্যন্তরীণ সমস্যা নিয়েই জর্জরিত থাকুক, যাতে আন্তর্জাতিক স্তরে ভারতের উত্থানকে ঝোঁকানো যায়। এত বড় একটা ঘটনা ঘটে গেল, আমাদের জওয়ানরা শহীদ হলেন, দেশের সুরক্ষার উপর এত বড় একটা আঘাত এলো, অথচ আপনি যদি দিল্লির বড় বড় টিভি চ্যানেল এবং খবরের কাগজ দেখেন, তাহলে দেখবেন এই খবরটা হয়তো কোনো ভেতরের পাতায় ছোট করে ছাপা হয়েছে, অথবা দেখানোই হয়নি। কেন কেন এই নীরবতার কারণ কি? এর দুটো সম্ভাব্য কারণ থাকতে পারে। প্রথমত, হতে পারে এটা একটা পরিকল্পিত ইনফরমেশন ওয়্যার। ষড়যন্ত্রকারীরা জানে যে এই খবরটা যদি বড় করে প্রচার করা হয়, তাহলে সারা দেশের মানুষ একত্রিত হয়ে যাবে, সরকারের উপর চাপ সৃষ্টি হবে এবং এই হামলার পেছনে থাকা আসল ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করার জন্য দেশ জুড়ে একটা দাবি উঠবে। তাই হয়তো কোনো আন্তর্জাতিক লবির চাপে বা নিজেদের এজেন্ডার কারণে মিডিয়া এই খবরটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে। দ্বিতীয় কারণ হতে পারে এটা সরকারেরই একটা স্ট্র্যাটেজি। হয়তো সরকার এবং সুরক্ষা এজেন্সিগুলো এই মুহূর্তে কোনো প্রচার চায় না। তারা নীরবে পর্দার আড়ালে থেকে আসল অপরাধীদের খুঁজে বের করার জন্য কাজ করছে, কারণ তারা জানে এটা একটা অত্যন্ত সংবেদনশীল বিষয় এবং এর সাথে আন্তর্জাতিক সম্পর্ক জড়িয়ে আছে। কারণ যাই হোক না কেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমাদের দেশের সুরক্ষার এত বড় একটা খবর নিয়ে জাতীয় স্তরে কোনো আলোচনা হচ্ছে না। আর তাই আমাদের মতো স্বাধীন ডিজিটাল প্ল্যাটফর্মের দায়িত্ব আরও বেড়ে যায় আপনাদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার। বন্ধুরা, আজকের এই সম্পূর্ণ আলোচনা থেকে একটা বিষয় দিনের আলোর মতো পরিষ্কার। সেভেন সিস্টার্সে ভারতীয় সেনার উপর এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা এক সুপরিকল্পিত আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। যখন মণিপুরের বিদ্রোহী গোষ্ঠীগুলো শান্তির পথে হেঁটে ভারত সরকারের সাথে হাত মেলাতে চাইছিল, ঠিক তখনই তৃতীয় কোনো পক্ষ, এক অদৃশ্য শত্রু, এই হামলা চালিয়েছে। তাদের উদ্দেশ্য একটাই, শান্তি প্রক্রিয়াকে ধ্বংস করা এবং ভারতকে ভেতর থেকে দুর্বল করে দেওয়া। এই অদৃশ্য শত্রুরা পাকিস্তান, চীন বা কোনো পশ্চিমা জোটের এজেন্ট হতে পারে। তারা মায়ানমার বা বাংলাদেশের মাটি ব্যবহার করে এই অপারেশন চালিয়েছে। তারা আমাদের ভেতরের কিছু বিশ্বাসঘাতককে ব্যবহার করেছে। কিন্তু ভারত এখন আর আগের ভারত নেই। এই নতুন ভারত জানে কিভাবে এই ধরনের কাপুরুষোচিত হামলার জবাব দিতে হয়। খুব শীঘ্রই হয়তো আমরা দেখব ভারত মায়ানমার সীমান্তে বড় মাপের কোনো কাউন্টার অপারেশন শুরু করেছে। হয়তো আমরা দেখব আন্তর্জাতিক স্তরে এই ষড়যন্ত্রকারী দেশগুলোকে কোণঠাসা করার জন্য ভারত কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছে। কিন্তু নাগরিক হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব থাকে। আমাদের দায়িত্ব হলো সচেতন থাকা, এই ধরনের খবরের গভীরে যাওয়া এবং আসল সত্যটা বোঝার চেষ্টা করা, কোনো ধরনের ভুয়ো খবরে বা গুজবে কান না দেওয়া, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের সুরক্ষা বাহিনীর উপর,
আমাদের সরকারের উপর আস্থা রাখা, কারণ এই লড়াইটা শুধু সেনার নয়, এই লড়াইটা আমাদের প্রত্যেকের। এটা ভারতের অখণ্ডতা রক্ষার লড়াই। আজকের এই হামলা প্রমাণ করে দিল ভারতের শত্রু বাইরেও আছে, ভেতরেও আছে, কিন্তু ইতিহাস সাক্ষী আছে ভারত বারবার আঘাত পেয়েছে কিন্তু কখনো ভেঙে পড়েনি। আমরা আবার উঠে দাঁড়াবো এবং আমাদের জওয়ানদের এই বলিদান ব্যর্থ হতে দেব না। আসল ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে তাদের যোগ্য জবাব দেওয়া হবেই। বন্ধুরা, এই ভয়ঙ্কর ষড়যন্ত্র নিয়ে আপনারা কি ভাবছেন? আপনার মতে এই হামলার পেছনে আসল চক্রী কারা? কমেন্ট সেকশনে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। যদি এই ভিডিওটা আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাহলে দয়া করে এটাকে শেয়ার করুন, যাতে সত্যিটা বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে পারে। আপনাদের প্রত্যেকটা শেয়ার, প্রত্যেকটা লাইক আমাদের এই সত্যের লড়াইকে আরও শক্তিশালী করে তোলে। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।